বিমানের নিয়মিত ফ্লাইটে 25 ডিসেম্বর দুপুরের আগেই ঢাকায় নামবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে যাবেন এভারকেয়ারে, বরণ করতে রেকর্ড লোক সমাগমের প্রস্তুতি। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দর, 12টাই বলতে পারি আমরা। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি সম্ভব বলছে মেডিকেল বোর্ড। সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। হাদির অপারেশন সিঙ্গাপুরেই করার অনুমতি পরিবারের। হত্যা চেষ্টাকারীদের ভারতে পালাতে সহায়তা করায় 2 জন রিমান্ডে। গুম নির্যাতনের মামলায় হাসিনা সহ 13 জনের বিচার শুরু, তাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ধানমন্ডির ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা, রহস্যের জটে পুলিশ। আইএমএফ এর ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই বললেন গভর্নর। 20 কোটি টাকার বেশি সব ঋণ করা হবে যাচাই। এবং নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএল এর পুরো মৌসুমের জন্য মুস্তাফিজকে ছাড়ছে বিসিবি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি আসিফ টিপু। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগমের মাধ্যমে তাকে বরণ করতে চায় বিএনপি। এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে আসার পথে যে কোনো একটি স্থানে তাকে দেয়া হবে সংবর্ধনা। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে জানতে সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান বিএনপি নেতারা। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। প্রায় 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপির রাজনীতির নিউক্লিয়াস তারেক রহমান আগামী বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন। নেতারা বলছেন তার এই প্রত্যাবর্তন মুহূর্তটি হবে ঐতিহাসিক। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দর, 12টাই বলতে পারি আমরা। আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষের জন্য অপেক্ষা করছে। বিমানবন্দর থেকে সরাসরি মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এই যাত্রাপথে যে কোনো একটি স্থানে তাকে দেয়া হবে সংবর্ধনা। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। গুলশান এভিনিউর যে বাড়িতে থাকবেন তিনি, সেটিও প্রস্তুত করা হয়েছে। গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয় ও নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। গুলশান 90 নম্বর রোডের এই বাড়িতে বিএনপির নির্বাচনী অফিসেও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। থ্যাংক ইউ। তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি
দীর্ঘদিন এই দলের নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করার একটা পর্যায়ে, এটা সফলতার পর্যায়ে, তার উপস্থিতিতে এটা আরো সুন্দর, আরো সৃজনশীল হবে। এটা সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। তো আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমাগম আর কোনদিন হয় না। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, দেশে ফেরার পর রাজনীতির মাঠে প্রাণ ভোমরা হবেন তারেক রহমান। প্রায় 18 বছর পর দেশে ফিরে গুলশান এভিনিউর এই 196 নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই এই বাড়ির সম্পূর্ণ কাজ প্রস্তুত করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি সরকারের কাছ থেকেও চাওয়া হয়েছে এসএসএফ এর নিরাপত্তা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানান, এমন অবস্থা অব্যাহত থাকলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়া সম্ভব বলে মনে করছে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ বলেন, দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান বেগম জিয়ার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে আসেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে ঠিকঠাক চিকিৎসা নিতে পারছেন তিনি। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বিগত সরকারের সময় ঠিকঠাক চিকিৎসা সেবা নিতে না পারায় শারীরিক জটিলতা বেড়েছে বলে অভিযোগ করেন ডাক্তার জাহিদ। পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান সহ পরিবারের সদস্যরা বেগম জিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলেও জানান তিনি। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের ভারতে পালাতে সহায়তাকারী 2 জনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে তার সংগঠন। বৃহস্পতিবার তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চ। সেখানে বলা হয়, সিঙ্গাপুরে হাদির মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। হত্যা চেষ্টাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানায়, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আসামি ফয়সাল করিম মাসুদকে তারা পালানোর জন্য তারা সহযোগিতা করেছে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে জিজ্ঞাসাবাদ করার জন্য দরখাস্তটা দিয়েছে। তারাও বিজ্ঞ আদালতে বক্তব্য রেখেছেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে সমর্পণ করেন। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন 19 জানুয়ারি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ক্ষমতা টিকিয়ে রাখতে 2009 থেকে বিরোধী মত দমনের নামে আওয়ামী লীগ সরকার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় 2000-এরও বেশি মানুষকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনে প্রসিকিউশন।
বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৩ সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবীরা বলেন, গুমের মামলার বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন তারা। যে ওনারা যে অবজারভেশন দিয়েছেন এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। আমরা আশা করি যে রিভিউটা আমরা সাকসেসফুল হবে। ডিজিএফআই এর গুমের মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। এই মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে, যেটিকে আয়নাঘর নামে বলা হয়। সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় ২৬ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই ৩টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে একটি ছাত্রী হোস্টেল থেকে মিলল এনসিপির একজন নেত্রীর ঝুলন্ত মরদেহ। জান্নাতারা রুমি নামের ওই শিক্ষার্থী দলটির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। গত বছর জুলাইয়ে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জান্নাতারা রুমি। কখনো স্লোগানে মুখর ছিলেন, কখনো লাঠি হাতে রাজপথে আন্দোলন করতে দেখা গেছে তাকে। পরে যুক্ত হন নতুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে। দায়িত্ব পান ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে। সেই নেত্রীর ঝুলন্ত লাশ মিলল ধানমন্ডির জান্নাত ছাত্রী হোস্টেলের এই রুমে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন ছেলে এসে রুমির সঙ্গে ঝগড়া হওয়ার কথা জানান। এরপর তারা রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। সিগারেট একটা এই যে কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলা ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া আবার কে হারিয়া এই মহিলারা ফোন দিয়েছি, ফোন দিলে আবার হারা গেছে উপরে। মেলা ডাকাডাকি করার পরে হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমরা দারোয়ানের ফোন দিয়ে জানলাম যে নিচে কে আসছে দেখেন। দরজা খুললে দেখছি সাথে জ্বলে, মানে ফ্যানের সাথে জ্বলতেছে। পুলিশ বলছে, মৃত্যুর কারণ এখনো জানতে পারেনি তারা। প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। যে ডিউ প্রসেস আছে সেটা আমরা ফলো করব। পোস্টমর্টমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই করছি। আলামত সংগ্রহ শেষে রুমির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ইসলামী আন্দোলন ও বিএনপির সমর্থকদের দুপক্ষের সংঘর্ষে হঠাৎ রণক্ষেত্র লক্ষ্মীপুরের রামগঞ্জ। এতে আহত হয়েছেন উভয় পক্ষের 15 জন। টেলিভিশনে এক অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারির সমর্থকরা। অনুষ্ঠানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারিও অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থকরা ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের জাতীয় পার্টির সংশ্লিষ্ট তা নিয়ে প্রশ্ন করায় সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে একথা জানান তিনি। বলেন, আপাতত বিএনপি মনোনীত প্রার্থীদের পরিবর্তন করা হবে না। এদিকে আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 2-1 দিনের মধ্যে জোটের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অনেকগুলো গুরুত্বপূর্ণ আসনে যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরীফদের শীর্ষ নেতারা ছিলেন, বিএনপি সেখানেও তার প্রার্থিতা তারা ঘোষণা করেছেন
এগুলো মিলে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা এক দফা বসছিলাম, আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়ার ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে আমরা আগামী জাতীয় নির্বাচন করব। বিএনপি প্রার্থীদের জন্য যে কজনকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে তারা কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন সে সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য, আর সবাই যাতে একই কথা বলতে পারে, দলের ঐক্য যাতে আরো দৃঢ়তর হয় সে ব্যাপারে বক্তব্য। আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে, যুবপথ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। চট্টগ্রামের বাকুলিয়া ও বালুমহলের অস্থিরতার কারণ খুঁজতে গিয়ে মিলেছে নতুন আয়নাবাজির তথ্য। 2 নুরুল আফসারের গল্প, নামের আগে একটি শব্দ যোগ করে 2টি ভোটার আইডি। আর তাতেই তৈরি হয়েছে বদলি আসামি কারাগারে পাঠানোর রাস্তা। আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বিগত প্রায় 1 বছর ধরে অস্থির চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া। চলছে খুন, গুলি, আধিপত্য বিস্তারের সংঘাত। অভিযোগ, জেলার বিভিন্ন বালুমহল নিয়ে চলছে অস্ত্রের ঝনঝনানি। এসব ঘটনার পেছনের কারণ খুঁজতে গিয়ে নিউজ 24 এর হাতে আসে নুরুল আফসার নামে এক অস্ত্র কারবারির তথ্য, যার নামে অস্ত্র মামলা আছে বাকুলিয়া থানায়। এখান থেকেই শুরু হয় রহস্যের জট খুলে যাওয়ার পথ। অস্ত্র ব্যবসায়ী হিসেবে চিহ্নিত নুরুল আফসারের পিসিপিআর যাচাই করতে এসে আমরা পাই একই নামের 2 ব্যক্তি। মামলার নম্বর নিয়ে কাগজপত্র যাচাইয়ে মেলে নুরুল আফসার এবং মোহাম্মদ নুরুল আফসার নামের পার্থক্য। দুজনেরই আছে বৈধ ভোটার আইডি। ভোটার আইডিতে দুজনেরই স্থায়ী ঠিকানা কক্সবাজারের ডুলহাজারা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পাগলির বিল। অনুসন্ধানে ওই ঠিকানায় নুরুল আফসারের অস্তিত্ব মিললেও মোহাম্মদ নুরুল আফসার নামে কাউকে পাওয়া যায়নি। পরিচয় গোপন রাখার শর্তে আফসারের এক প্রতিবেশী জানান, 2009 সালে অন্য মামলায় চট্টগ্রাম কারাগারে থাকাকালে জানতে পারেন তার এলাকার নুরুল আফসারকে আনা হয়েছে, কিন্তু দেখা হয় সম্পূর্ণ অচেনা এক ব্যক্তির সঙ্গে। নামি নুরুল আফসার, পিতার নাম সৈয়দ আহমদ, থেকে পাগলির বিল, কিন্তু যে লোকটা আমি পেয়েছি সে ওই লোক না। আমি প্রায় 9-10 বছর যেটা জেল কাটছি এবং আমি সবসময় দায়িত্ব পালন করছি। আরো অনুসন্ধানে খোঁজ মেলে বন বিভাগের মামলায় কক্সবাজারের চকরিয়া আদালতে 1 বছরের সাজাপ্রাপ্ত হন নুরুল আফসার সহ স্থানীয় 3 জন। ওই মামলায় সাজা ভোগ করে আসা আসামি জানান, তারা সাজা ভোগ করলেও আফসার নিজের বদলে অন্যজনকে জেলে পাঠিয়ে নিজে থেকেছেন মুক্ত। আর 3 জনকে ছিলাম মামলা 1 বছর সাজা দিই। সাজা হারিয়েছে 1 বছর। আয় সমাজ বাদে হাসপাতাল করে লই যে আপিল করি যাবিনি বাইরে হালাস লই আফসারা হদ আমি মানুষযোগ্য দিয়ে আর বদল ঘটনার দূরে হানা পুলিশও ন ধরবে এখনো আছে। স্থানীয় গ্রাম পুলিশও জানায় এই এলাকায় একজনই নুরুল আফসার আছেন। নুরুল আফসার সৈয়দ আহমদ নামে একটাই আছে, আর কোনো এদের নুরুল আফসার নাই। আর নুরুল আফসারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাক্ষাৎ দেননি। শেষ পর্যন্ত টেলিফোনে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। যেগুলা বলছিল এগুলা আমি কিছু জানি না ভাই, আমি কি জন্য আরেকজনকে দিয়েও কাটাবো, তা আমার বিরুদ্ধে 15 টাকায় অস্ত্র মামলা হয়। তাহলে প্রশ্ন উঠছে, এই দ্বিতীয় মোহাম্মদ নুরুল আফসার কে, কেন তার নামে অস্ত্র মামলা, পিসিপিআর, ভোটার আইডি, আর কাদের মদদে এক ব্যক্তি বছরের পর বছর নিজের বদলে অন্যজনকে জেলে পাঠাতে পারে? সে উত্তর খুঁজব আগামী পর্বে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। আইএমএফ এর ঋণ ছাড়াই চলতি বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াবে 34 থেকে 35 বিলিয়ন ডলার, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল। বৃহস্পতিবার রাজধানীর পুরনো পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন গভর্নর। জানান, কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। 20 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। এর ব্যত্যয় হলে শাস্তির ব্যবস্থা থাকবে। দেশের অর্থনীতি মজবুত করতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা নিয়ে আমি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করব, ব্যাংকের রিস্কটা আমরা আরো অন্যান্য ব্যাংকের দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কমপ্লিটলি স্টপ করে দিচ্ছি। আমরা বলছি, যদি ব্যাংককে ক্যাপিটালাইজ করতে হয় তাহলে বন্ড মার্কেটে যেতে হবে, ব্যক্তি খাত থেকেই প্রাইমারি টাকা তুলতে হবে। ইনিশিয়ালি আমরা বলছি 50% পর্যন্ত প্রাইভেট প্লেসমেন্ট অ্যালাউ করবো, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটা উঠিয়ে দেব। অভিবাসন খাতে অনুসন্ধানে সাংবাদিকতার জন্য 10ম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার মাসুদা লাভনী। টেলিভিশন ক্যাটাগরিতে 2য় পুরস্কার পেয়েছেন তিনি।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে বিভিন্ন ক্যাটাগরিতে আরও 17 জনকে পুরস্কার দেওয়া হয়। বিদেশ থেকে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন কমপক্ষে 12 জন শ্রমিক। সে হিসাবে মাসে প্রায় 400 আর বছরে 4500। এমন শিরোনামে 2024 সালের ডিসেম্বর মাসে 2 পর্বের সংবাদ প্রচারিত হয় নিউজ 24 টেলিভিশনে। উদ্বেগজনকভাবে রেমিটেন্স যোদ্ধাদের লাশ হয়ে ফেরা এ সংক্রান্ত তথ্যপাথ্য উপস্থাপন আর প্রবাসীদের জীবনের নানান কঠিন বাস্তবতা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। এছাড়াও উঠে আসে ঘটনার প্রকৃত কারণ, দায়িত্বশীলদের অবহেলা আর সংশ্লিষ্ট দেশগুলোর অসহযোগিতার তথ্য। সংবাদটি প্রচারের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, টনক নড়ে সরকারের। বিজ্ঞ জুরি বোর্ডের বিবেচনায় এবার 10ম ব্রাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন নিউজ 24 টেলিভিশনের সিনিয়র ক্রাইম রিপোর্টার মাসুদা লাবনী। আন্তর্জাতিক অভিবাসন দিবসে গুলশানের একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। স্থানীয় পত্রিকা, জাতীয় দৈনিক, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে মোট 18 জন সাংবাদিককে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। প্রধান অতিথির বক্তব্যে মাইকেল মিলার বলেন, অভিবাসীদের কথাগুলো তুলে ধরেন সাংবাদিকরা, যা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। What begins as a journey of hope too often ends in suffering, lost savings, broken promises. এ সময় অভিবাসন খাতের নানান সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন ব্রাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান। That means all the people want to leave this country. Why? Is it only the economic thing? Or there are more problems? Last almost 10-15 years I said it's not always the economic migration. অ্যাওয়ার্ড পাওয়ার রিপোর্টাররা বলছেন, এমন প্রাপ্তি কাজের স্বীকৃতির পাশাপাশি সাংবাদিক হিসেবে দায়িত্ব বাড়িয়ে দেয়। যে কোনো অ্যাওয়ার্ড তার যে কোনো রিপোর্টার যখন পায় তখন তার কাজের একটি স্বীকৃতি এবং পাশাপাশি কাজের অনুপ্রেরণা বেড়ে যায়। মনে হয় যে আমাকে আরও কিছু করতে হবে, আমি আরও যেন ভালো নিউজ করতে পারি। অভিবাসন খাতে সাংবাদিকদের স্বীকৃতি দিতে 2015 সাল থেকে ব্রাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড দিয়ে আসছে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।